চলতি মাসের 11 দিনের রেমিটেন্স এসেছে $104 কোটি, যা আগের বছরের একই সময়ের প্রায় দ্বিগুণ। কষ্ট দিয়ে নয়, জনগণকে উদ্বুদ্ধ করে কর আদায় করতে হবে, রাজস্ব কর্মকর্তাদের প্রতি অর্থ উপদেষ্টার নির্দেশনা। সাভারের আশুলিয়ার বন্ধ থাকা অধিকাংশ পোশাক কারখানা খুলেছে আজ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। দেশে সারের সংকট নেই, মজুতদারি ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টার। সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের মার্কিন প্রতিনিধি দল এখন ঢাকায়। চলতি মাসে 2টি লঘুচাপ এবং অক্টোবর-নভেম্বর মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, জানিয়েছে আবহাওয়া অফিস। চলমান হামলার মধ্যে গাজায় শিশুদের পোলিও টিকা খাওয়ানোর কার্যক্রমের প্রথম পর্ব শেষ করেছে জাতিসংঘ। এবং কার্ডিফে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে অস্ট্রেলিয়াকে 3 উইকেটে হারিয়ে সিরিজে 1-1 সমতা আনল ইংল্যান্ড। আসসালামু আলাইকুম। দুপুর 2টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি দেওয়ান সাইদুল হাসান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আগস্টের পর সেপ্টেম্বর মাসেও ব্যাংকিং চ্যানেলে বেড়েছে রেমিটেন্স পাঠানোর পরিমাণ। চলতি মাসের 11 দিনে $104 কোটি রেমিটেন্স এসেছে। আগের বছরে একই সময় এসেছিল $55 কোটি। এই হিসেবে আগের বছরে একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। চলতি মাসের 11 দিনে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে $9.49 কোটি। পুরো মাসে এ ধারা বজায় থাকলে সেপ্টেম্বরে $284 কোটি উপরে গিয়ে ঠেকতে পারে। এখন পর্যন্ত একক কোনো মাসে সর্বোচ্চ $260 কোটি রেকর্ড রয়েছে 2020 সালের জুলাই মাসে। সরকার পতনের পর গত আগস্টে ব্যাংকিং চ্যানেলে $222 কোটি রেমিটেন্স এসেছিল। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ে রেমিটেন্স কমে $191 কোটি নেমে এসেছিল। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের জনগণকে কষ্ট দিয়ে নয়, তাদের উদ্বুদ্ধ করে কর আদায় করতে হবে। তিনি আজ রাজধানীর এনবিআর ভবনে এক আলোচনা সভায় কথা বলেন। বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ লুৎফুল আজিমের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে অভ্যন্তরীণ বিভাগের সচিব ও এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বক্তৃতা করেন। অর্থ উপদেষ্টা বলেন, কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, কোনো ক্রমে যেন সরকারি অর্থের অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজেদের অর্থের সংস্থান করে সমস্ত কাজ করবে। তবে এটা ঠিক যে নিজেদের অর্থ শুধু হবে না, আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে, আর অনেক রকম কারিগরি সহায়তা সেগুলো করতে হবে। ট্যাক্সের ব্যাপারে সংস্কার আমরা করব, ব্যাংকিং সেক্টর রিফর্ম, আবার ওদিকে কাস্টম ট্যারিফ, এগুলো উইলিং সিরিয়াস, এবং সব ফ্রন্ট আমরা রাজস্ব সংস্কার এবং ওদিকে তো ব্যাংকিং আর্থিক সংস্কার আছে, আমরা করি। আজ থেকে খুলেছে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের গার্মেন্টস কারখানাগুলো। সকাল থেকে নির্ধারিত সময় বৃষ্টি উপেক্ষা করে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। আশুলিয়া গাজীপুরের কিছু সংখ্যক কারখানা বাদে সবগুলোতেই শান্তিপূর্ণভাবে চলছে উৎপাদন। নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের একাধিক টিম। দেশে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। কেউ যাতে অতিরিক্ত সার সংরক্ষণ না করে সেজন্য নজরদারি বাড়াতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ সচিবালয়ে বন্যা পরিস্থিতি পর্যালোচনা, বন্যার্তদের পুনর্বাসনে গৃহীত পদক্ষেপ ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন। সভায় ডিএই, বিএডিসি ও বিএআরসি এর কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। উপদেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন কার্যক্রম স্বচ্ছতার সাথে দ্রুত সম্পন্ন করার পাশাপাশি কর্মকর্তাদের মাঠ পরিদর্শনের নির্দেশনা দেন। কৃষি সচিব ডক্টর মোহাম্মদ ইমদাদুল্লাহ মিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 5 সদস্যের উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল আজ ঢাকায় এসে পৌঁছেছেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু দিল্লি হয়ে বিকেলে ঢাকায় আসবেন। উল্লেখ্য, এর আগে গত মে মাসে একটি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা সফর করেছিলেন ডোনাল্ড লু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহপাঠীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ঢাকা সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজল। গাইবান্ধার শ্যামপুর গ্রামের এই শিক্ষার্থী 5ই আগস্ট আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে শহীদ হওয়ার পর লাশ পুড়িয়ে দেওয়ার মতো নির্মম ঘটনার শিকার হন। আমাদের গাইবান্ধা জেলা প্রতিনিধি আবিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে উজ্জ্বল আহমেদের ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা সাগাটা উপজেলার শ্যামপুর গ্রামের দরিদ্র পরিবারে বেড়ে ওঠা সাজ্জাদ হোসেন সজলের স্বপ্ন ছিল ভবিষ্যতে তিনি একজন প্রকৌশলী হবেন। এইচএসসি পাশ করে ভর্তি হয়েছিলেন ঢাকা সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহপাঠীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদী স্বৈরশাসকের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান সজল। 5ই আগস্ট আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হন প্রতিবাদী শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজল। মুহূর্তে শেষ হয়ে যায় তার প্রকৌশলী হওয়ার স্বপ্ন। ওই দিন বেপরোয়া পুলিশ সজল সহ নিহতদের লাশ একটি ভ্যানে তোলে এবং পরে লাশগুলো নিশ্চিহ্ন করতে আগুনে পোড়ায়। পরের দিন হাসপাতালের মর্গে স্তূপ করা লাশের নিচে সজলের পকেটে থাকা পরিচয়পত্র দেখে লাশ শনাক্ত করেন সজলের বাবা খলিলুর রহমান ও মা শাহিনা বেগম। আমরা ওদেরকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য আমরা ঢাকায় গিয়েছি, তাতে এমন কোনো আমার উদ্দেশ্য ছিল না। আমার ছেলেটা আমরা মানুষ করবো, ওকে ইঞ্জিনিয়ার লাইনে আমরা পড়াইছি, উপরে ইঞ্জিনিয়ার হবো, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবো। আমার ছেলে যেভাবে মারছে এটা মর্মান্তিক মৃত্যু, কারণ তোকে গুলি করে মারার পর ভ্যানে স্তূপ করে রাখা হয়েছে, এরপর ওকে পুড়াই দেওয়া হয়েছে ওকে গুম করার জন্য। আমি সর্বোচ্চ শাস্তি দাবি করি, আমি ওর ফাঁসি দাবি করি, ওর যেন ফাঁসি হয় যারা এসবের সাথে জড়িত ছিল। আমার সন্তানের মুখ তারা দেখতে দেয় নাই, আমার সন্তানকে আমি দেখতে পারি নাই। সজলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসীও। সেভাবে বিচারক যান বাংলাদেশের যে কোনো নাগরিক আসে সে যান ভয় করে, যে বলে হ্যাঁ এভাবে মারা যাবা না, কোনো মায়ের বুক খালি করান যাবা না। ছেলেটাকে যে হত্যা করেছে, যারা হত্যা করেছে সেই খুনিদের আমরা বিচার চাই। প্রতিবাদী শিক্ষার্থী সজলের স্মরণে স্থানীয়দের উদ্যোগে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার মোহনায় উল্লাহ ভরতখালী চৌরাস্তার নামকরণ করা হয়েছে শহীদ সাজ্জাদ হোসেন সজল চত্বর। উজ্জ্বল আহমেদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার পরামর্শে এবার চট্টগ্রামে পাহাড় কাটা ও দখল রোধে যৌথভাবে মাঠে নেমেছে মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। পাহাড় কাটায় জড়িতদের জরিমানার পাশাপাশি পাহাড় দখলদার চিহ্নিত করে মামলার কাজও শুরু হয়েছে কঠোরভাবে। চট্টগ্রাম প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সীমা শারমিন। কোথাও পাহাড় কেটে, কোথাও বা লেক নালা দখল করে গড়ে উঠেছে বসতি। দিনে দুপুরে টিনের ঘেরা দিয়ে বছরের পর বছর চলছে পাহাড় কাটার মহোৎসব। অভিযোগ রয়েছে পাহাড় দখল করে নিম্ন আয়ের মানুষকে এসব পাহাড়ে থাকার আবাস সৃষ্টি করে দিচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি থাকলেও বিগত দিনে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাদের ছত্রছায়ায় নগরীর ২৬টি পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় ৭,০০০ মানুষ। দীর্ঘদিন পাহাড় ব্যবস্থাপনা কমিটি পাহাড় রক্ষায় নানা সুপারিশ করলেও তা ছিল কাগজে কলমে। তবে এবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার পরামর্শে মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযান শুরু হয়েছে। আমাদের যে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট সেখানে হচ্ছে 30% এলাকা ইন্টারন্যাশনালি, 30% ল্যান্ড এবং সি, হ্যাঁ পানি এবং মাটিতে আমার 30% এলাকা বায়োডাইভার্সিটির জন্য কনজারভেশন করতে হবে, রাখতে হবে কনজার্ভ।
এটা শুধু মানুষের জন্য না, পুরো বায়োডাইভার্সিটির জন্য। এখন ওখানে আমরা 10%-এও যেতে পারছি না। আমাকে এই অভিযানগুলো করে আমাকে একদম নিষিদ্ধ করে দিতে হবে যে এই এলাকায় কোনোভাবে পাহাড় কাটা যাবে না, জীববৈচিত্র্য নষ্ট করা যাবে না। সম্প্রতি নগরীর খুলশী, আকবর শাহ সহ বেশ কিছু এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় জরিমানার পাশাপাশি দখলদারদের চিহ্নিত করার কাজও শুরু হয়। 2 জন ব্যক্তিকে, যাদেরকে আমরা হাতে নাতে দেখতে পেয়েছি কোদাল দিয়ে তারা পাহাড় কাটার সাথে জড়িত ছিল, তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেপ্তার করে তাদের 2 জনকে আমরা মোট 15,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি। পাহাড় দখলকারীদের বিরুদ্ধে মামলা সহ কঠোর আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। আমাদের আইনও কিছু আমরা সংশোধন করার প্রস্তাবনা দিব এবং এই যে জেলা প্রশাসনের সহায়তায়, ভূমি মন্ত্রণালয়ের সহায়তায় এই জায়গাগুলো যাতে স্থায়ীভাবে পাহাড় হিসেবে লিপিবদ্ধ করা হয়, জমির খতিয়ান চেঞ্জ করা হয়, সেই বিষয়ে আমাদের মন্ত্রণালয় থেকে আন্তঃমন্ত্রণালয় সভা করে সুপারিশ দেওয়া হবে। 2007 সাল থেকে 2023 সাল পর্যন্ত পাহাড়তলি, টাইগার পাস, কুসুমবাগ, আকবর শাহ, বেলতলি ঘোনা সহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত 200 জনের। যৌথ এই অভিযানের মধ্য দিয়ে পাহাড় রক্ষার পাশাপাশি প্রাণহানি রোধ করা যাবে বলেও মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। বৈরী আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ারে মেঘনা নদীতে 10টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে 18 জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে 5টি ট্রলার সহ 8 জন মাঝি এখনও নিখোঁজ রয়েছে। গতকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মেঘনা নদীর কয়েকটি ঘাটে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত কয়েকদিনে মাছ ধরার জন্য উপজেলার বিভিন্ন ঘাট থেকে গভীর সাগরে যায় বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার। সাগর উত্তাল থাকায় বিকেল থেকে মাছ ধরার ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করে। ঘাটে ফেরার সময় ট্রলারগুলো বৈরী আবহাওয়ায় ঝোড়ো বাতাসের কবলে পড়ে। মেঘনা নদীর মোহনায় বিভিন্ন সময়ে 10টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। পরে পাশে থাকা মাছ ধরার অন্য ট্রলারগুলো কিছু জেলেকে উদ্ধার করে, তবে জেলেদের মাছ ধরার জাল ট্রলার সহ নদীতে তলিয়ে যায়। তাৎক্ষণিক কিছু জেলেকে জীবিত উদ্ধার করা হলেও 5টি ট্রলার সহ 8 জন মাঝি এখনও নিখোঁজ রয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় চলমান হামলার মধ্যেই শিশুদের পোলিও টিকা খাওয়ানো কার্যক্রমের প্রথম পর্ব আনুষ্ঠানিকভাবে শেষ করেছে জাতিসংঘ। সংস্থাটির নেতৃত্বে এই সময়ে পোলিওর প্রথম ডোজ পেয়েছে 5,60,000 শিশু। এর আগে চলতি মাসের শুরুতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পোলিও টিকা খাওয়ানো কার্যক্রম শুরু হয়। এদিকে গাজায় একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় 10 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর একদিন আগে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে 19 জন ফিলিস্তিনি নিহত হয়। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইসরায়েলকে চাপ দিতে হবে। গাজায় ইসরায়েলি হামলায় এই পর্যন্ত প্রাণহানির সংখ্যা 41,118 জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা 95,000-এরও বেশি। প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া। গতকাল এই ছবি প্রকাশ করা হয়। খবরে বলা হয়, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করার পর ছবিগুলো প্রকাশ করা হয়। কিম জং উন পারমাণবিক অস্ত্র বিষয়ক প্রতিষ্ঠান নিউক্লিয়ার ওয়েপন্স ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। এছাড়া তিনি পারমাণবিক বোমার উপকরণ তৈরির একটি ঘাঁটি পরিদর্শন করেন। প্রকাশিত ছবিতে দেখা যায় ধাতব সেন্ট্রিফিউজের লম্বা সারির মাঝ দিয়ে হাঁটছেন কিম। এই যন্ত্রগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহার করা হয়। উল্লেখ্য, উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 16 জুলাই থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত দেশে 875 জন নিহত এবং 30,000-এর বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরে HRSS। 12টি জাতীয় দৈনিক HRSS এর তথ্য অনুসন্ধানী ইউনিট ও সারা দেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে 77% গুলিতে মারা গেছেন। এছাড়া অভ্যুত্থানে 30,000-এর বেশি মানুষ আহত হয়েছেন।
HRSS আরও জানিয়েছে, ছাত্রলীগকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার জন্য আদেশ দেওয়া হয়। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার, সোয়াট, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর হেলিকপ্টার থেকে গুলির বেআইনি ব্যবহার, কাঁদানে গ্যাসের শেল, AK অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এবারে আবহাওয়ার খবর। চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই জানিয়ে আরও 2টি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে অক্টোবর ও নভেম্বর মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে এই তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। তাঁর স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে থাকা স্থল নিম্নচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে আজ সকালে যশোর ও তৎসংলগ্ন এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ব্রিফিংয়ে জানানো হয়, নিম্নচাপটির প্রভাবে আজ সারা দেশে বৃষ্টিপাত হবে, যা থাকবে আগামীকাল পর্যন্ত। তবে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। এই স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে গত 2 দিনে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণ হয়েছে। এর মধ্যে কক্সবাজারে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। দেশের প্রতিটি সমুদ্র বন্দরকে 3 নম্বর আর নদী বন্দর 2 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে, যা আগামীকাল পর্যন্ত বলবৎ থাকবে। এবারে খেলার খবর। কার্ডিফে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে অস্ট্রেলিয়াকে 3 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ফলে সিরিজে 1-1 সমতা আনল স্বাগতিকরা। সোফিয়া গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে সংগ্রহ করে 193 রান। অজিদের পক্ষে জেক ফ্রেজার ম্যাকগার্ক 50 ও জস ইংলিশ সংগ্রহ করেন 42 রান। জবাবে ইংল্যান্ড 1 ওভার হাতে রেখেই 7 উইকেটে সংগ্রহ করে জয়সূচক 194 রান। দলের পক্ষে লিয়াম লিভিংস্টোন 47 বলে 87 ও জ্যাকব বেথেল 44 রান সংগ্রহ করেন। ম্যাচ সেরা হয়েছেন লিভিংস্টোন। দুপুরে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। চলতি মাসের 11 দিনে রেমিটেন্স এসেছে $104 কোটি, যা আগের বছরের একই সময়ের প্রায় দ্বিগুণ। কষ্ট দিয়ে নয়, জনগণকে উদ্বুদ্ধ করে কর আদায় করতে হবে, রাজস্ব কর্মকর্তাদের প্রতি অর্থ উপদেষ্টার নির্দেশনা। সাভারের আশুলিয়ার বন্ধ থাকা অধিকাংশ পোশাক কারখানা খুলেছে আজ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। দেশে সারের সংকট নেই, মজুতদারি ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টার। সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের মার্কিন প্রতিনিধি দল এখন ঢাকায়। চলতি মাসের 2টি লঘুচাপ এবং অক্টোবর নভেম্বর মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, জানিয়েছে আবহাওয়া অফিস। চলমান হামলার মধ্যে গাজায় শিশুদের পোলিও টিকা খাওয়ানোর কার্যক্রমের প্রথম পর্ব শেষ করেছে জাতিসংঘ। এবং কার্ডিফে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে অস্ট্রেলিয়াকে 3 উইকেটে হারিয়ে সিরিজে 1-1 সমতা আনল ইংল্যান্ড। দুপুরের সংবাদ শেষ হলো। আল্লাহ হাফেজ।